হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগ দেখার জন্য। আমরা আগের পর্বে দেখিয়েছিলাম আমাদের কোলাখামের ছাঙ্গে ফলসের ট্রেক এবং ইভেনচুয়ালি সেখানের ভিউ পয়েন্ট থেকে অপূর্বভাবে ছাঙ্গে ফলসকে দেখা। এছাড়াও আমার আগের পর্বে আমি দেখিয়েছিলাম ঋষভে আমাদের হোটেল রোজডেল ইনে থাকার অভিজ্ঞতা এবং সেখানের একটা গোটা দিন আমরা কী করেছিলাম, সানরাইজ কী অপূর্বভাবে দেখেছিলাম এবং আরও নানান ছোটোখাটো তথ্য ছিল সেই পর্ব দুটিতে। যারা কোনো কারণে আমার লাভা ঋষভ এবং কোলাখাম ভ্রমণের এর আগের দুটি পর্ব দেখেননি, তাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে রইল লিঙ্ক। সেই দুটো দেখে নিলে আমার ওভারঅল এই ট্রাভেল সিরিজটার কন্টিনিউইটিটা বুঝতে আপনাদের সুবিধে হবে। আজকের এই পর্বে আমরা কোলাখামে কোথায় উঠেছিলাম সেই হোমস্টেটা তো দেখাবই, তার বাদেও আমি আমার প্রিয় পাহাড়ি শহর দার্জিলিংয়েও নিয়ে যাব এই পর্বের শেষ দিকে। তাই পুরো পর্বটা দেখার অনুরোধ রইল এবং যদি পর্বটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই শেষ করে দেওয়ার আগে নিচে দেয়া সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগটাকে। কোলাখামে আমাদের ছাঙ্গে ফলসের ট্রেক কমপ্লিট করেই আমাদের পরবর্তী গন্তব্য ছিল আমাদের প্রি বুকড কোলাখামেরই ছাঙ্গে ফলসের থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত হোমস্টেতে পৌঁছানো, যেটির নাম ছিল দি হিমালয়ান রিট্রিট। এবার সেখানে আমাদের কি অভিজ্ঞতা হলো চলুন দেখি। আমাদের কোলাখামের এই থাকার জায়গা কিন্তু মেন রোড থেকে একটু নিচে নেমে এসে, এটার নাম হচ্ছে দি হিমালয়ান রিট্রিট। এটার ব্যাপারে অনেক কিছু বলার আছে। দিস ইজ ওয়ে মোর দ্যান জাস্ট আ হোমস্টে। আমি এটার ব্যাপারে একটা খুব ডিটেলড ভিডিও আগেও দেখেছি এবং আমাদের কি অভিজ্ঞতা হচ্ছে সেটা তো বলবোই, এবং এখানের মালিক যদি উনি থাকেন ওনার সঙ্গে আলাপ করাবো। কোলাখামে দি হিমালয়ান রিট্রিটে কিন্তু এটাই আমাদের রুম, অনেকটা বড় রুম। আর এই দিকটায় দারুণ ভিউ আছে, সেটা একবার দেখাই। এইখানে কিন্তু একটা জানলা থেকে পুরো ভ্যালি ভিউ আছে, খুব সুন্দর নিরিবিলি। তবে এখানে কিন্তু অত ঠান্ডা নেই ঋষভের মতো, অ্যাটলিস্ট 5 ডিগ্রির আমার মনে হয় তফাৎ, কারণ অল্টিটিউড অনুযায়ীও ঋষভ অনেক উঁচুতে, বা লাভাও কম্পারেটিভলি অনেক উঁচুতে। এখানে কিন্তু সেই ঠান্ডার ব্যাপারটা একদমই নেই, একটা কমফর্টেবল ওয়েদার। আর এখানে একটা বেড আছে যেরকম দেখালাম, এদিকে একটা ড্রেসিং এরিয়া, আর ঘরটাও বেশ সুন্দর কালার করা। এদিকটা ওয়াশরুম এরিয়া আছে, পরে দেখাচ্ছি। আর এদিকে আরেকটা জানলা আছে, সেটাও ভিউ আছে, বাইরেটা দেখা যাচ্ছে। এই কিন্তু ছিল মোটামুটি ঘরটা, মোটের ওপর খারাপ নয়, 10-এর মধ্যে 7 নম্বর দেয়া যায়। এই রুমটার সাথে লাগোয়া ওয়াশরুমটাও কিন্তু ছিল বেশ বড়সড় এবং পরিষ্কার। এবং আপনাদের হয়তো একটা জিনিস চোখে পড়বে যে এখানে কোনো কিন্তু গিজার আলাদা করে লাগানো নেই। বলে রাখা ভালো, এখানে গরম জল সরবরাহ হচ্ছে এখানের সোলার ওয়াটার হিটার থেকে। এখানে যা ঘরের সাইজ, অনায়াসে 4 জন বড় মানুষ থেকে যেতে পারবেন। আর আমার ভাড়াও কিন্তু সামান্যই পড়েছে, 1850 টাকা মতো খরচ পড়েছে আমার এই একদিনের বুকিংয়ের জন্য। খাবার এতে কিছু ধরা নেই, তবে আপনি যদি চান এখানে একটা 650 টাকার 4টে মিলের প্যাকেজ আছে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, সেদিনের ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট। একটা ফিক্সড সেট মেনু আছে, সেটা যদি চান তাহলে সেটা অপ্ট করতে পারেন, বা নিজের যেরকম অর্ডার দেওয়ার ইচ্ছে সেটাও করতে পারেন। সব রকমই প্রভিশনস আছে। এই প্রপার্টিটা কিন্তু শুধু ঘরটা ভিত্তিক নয়, এন্টায়ার যেটা বলছিলাম, এই কোলাখাম ভিলেজটাকে এনারা এনেবল করেন। এখানে সাইবার ক্যাফে আছে, পার্লার আছে, গ্রামীণ বাচ্চাদের পড়ানো হয়, আধার সেবা কেন্দ্র আছে। এবং এখানে যিনি মালিক, তিনি একসময় পিডব্লিউসি ইন্ডিয়ার পার্টনার ছিলেন। তিনি রিটায়ার করে এটা বিজনেসটা করেছেন। তো ঢোকার মুখেই ওনার সঙ্গে আলাপ হলো। চেষ্টা করব এখানে দেখাতে, এটা অনেকটা কিছু ঘুরিয়ে দেখানোর মতো কিন্তু সত্যি এই জায়গাটা। এখানে এমনকি ছোটোখাটো দোকানও আছে। হিমালয়ান রিট্রিটের এইটা হচ্ছে লাঞ্চ ডিনার এরিয়া। এটা ফুল সার্কুলার মতো শেপড এই জায়গাটা। আর এখানটা দিয়ে গোটা সিকিমের পাহাড়, লাভা সব কিছু দেখা যায়। এমনকি প্যাকিয়ং এয়ারপোর্টটাও কিন্তু এখান থেকে দেখা যায় অনেক ক্লিয়ার ডে। খুব সুন্দর আশপাশটা। আর এখানে বসার জায়গাটা দেখুন একটু ইউনিক, একটু নিচের দিক করে, সুন্দর সাজানো।
প্রপার্টিটা কিন্তু সত্যি ঘুরিয়ে দেখানোর মতো। শুরু করি হচ্ছে সৃজনাস ফেয়ার প্রাইস শপ দিয়ে। এটারও ইতিহাসটা বলবো আপনাদের সাথে, দেখি এখন খোলা আছে কিনা। চলুন। সুন্দর গার্ডেনিং করা দেখুন। দ্য হিমালয়ান রিট্রিটের ভিতরের এই দোকানটা হচ্ছে ই কমার্সের সঙ্গে কোলাখাম ভিলেজের কানেকশন। কোলাখাম অবধি কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট ডেলিভার করে না, তাই এখানে এই দোকানটা যিনি চালান তিনি কালিম্পং থেকে সার্ভিস ভেহিকেল করে এখানে গ্রামবাসীদের জন্য জিনিসগুলোকে গ্যাদার করে আনেন। আরেকটা জিনিসও বলে রাখা খুব দরকার, সেটা হচ্ছে আমাদের মতো যারা পাহাড়কে ভালোবাসেন তারা তো কোলাখাম জানি, এছাড়া যারা বার্ড ওয়াচার তাদেরও কিন্তু হটস্পট হচ্ছে এই কোলাখাম। এখানটা দেখুন কত রকম গাছ, একটা ফলস জলপ্রপাত করা আছে অ্যাকুরিয়ামটায়, দারুণ সুন্দর। অনেক অনেক পাহাড়ি ফুল, নাম না জানা অনেক গাছ, দারুণ। এই প্রপার্টিটার মধ্যে যে প্লান্ট নার্সারিটা দেখছেন সেটা কিন্তু মেনটেন করে হচ্ছে কোলাখামের লোকাল মহিলারাই। তারাই বাড়িতে প্ল্যান্টগুলোকে নার্চার করে বড় করে এখানে শোকেস করেন এবং বিক্রির পরে যে লভ্যাংশটা থাকে সেটা পৌঁছে যায় তাদের কাছেই। এটা একটা ফর্ম অফ এনেবলমেন্ট ফর লোকাল ওমেন ইন দি ভিলেজেস। এই প্রপার্টিতে কিন্তু আধার সেবা কেন্দ্রও আছে। আমরা কিন্তু ওনাদের যেটা ইউজুয়াল 650 ফুড প্যাকেজ সেটা নিইনি, যখন যেটা মনে হয়েছিল সেই অনুযায়ী অর্ডার করেছিলাম এবং এখানে খাবারের স্বাদ কিন্তু ভালোই ছিল। আমরা যেরকম বিকেলে পকোড়া এবং কফি নিয়েছিলাম। পরের দিন সকাল হতেই কিন্তু দর্শন দিলেন আপামোর বাঙালির স্বপ্নের এবং ভালোবাসার পাহাড় কাঞ্চনজঙ্ঘা। ম্যাজেস্টিক মাউন্ট কাঞ্চনজঙ্ঘা বাদেও কিন্তু আমরা এই দিন ভোরে কোলাখাম থেকে দেখেছিলাম আরও নানান স্নো ক্যাপড হিমালয়ান পিকস, যার সবকটা ঠিক মতো নাম কিন্তু আমার জানা নেই। আপনারা যদি অন্য কোনো পিক আইডেন্টিফাই করে থাকেন সেগুলো নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হিমালয়ান এই এক্সট্রাভ্যাগান্সার বাদেও কিন্তু দূরে সিকিমের এই যে ছোট্ট ছোট্ট পাহাড়ের কোলে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, তা যেন এই টোটাল জিনিসটাকে একটা ওয়াল পেন্টিংয়ের মতো দেখাচ্ছিল আমাদের চোখের কাছে। কী যে সুন্দর ভিউ হয়েছিল তা ভাষায় প্রকাশ করা সত্যিই খুব মুশকিল। আরেকটা জিনিসও বলে রাখা ভালো, এই কোলাখাম ভিলেজ থেকে কিন্তু ঋষিখোলা, জুলুক এবং এন্টায়ার সিল্ক রুট খুব ইজিলি অ্যাপ্রোচেবল। তাই এখানে একটা দিন কাটিয়ে আপনারা কিন্তু সিল্ক রুটের দিকেও চলে যেতে পারেন। এখানে এত কিছুর হাতছানির জন্যই কিন্তু আজকে এই ছোট্ট পাহাড়ি গ্রামটা পর্যটকদের কাছে হয়ে উঠেছে এতটা জনপ্রিয়। আর সেই সাথেই কিন্তু আমাদের পালা ছিল কোলাখামের এই অপূর্ব গ্রামটিকে বিদায় জানিয়ে আমার আরেক খুব প্রিয় পাহাড়ি শহর দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাওয়ার। এই দিন সকালে এনাদের বলে রাখা, এনারা কিন্তু সকাল সকালই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছিলেন। আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, যারা গাড়ি রেন্ট নিতে চাইছেন না, কোলাখাম থেকে কালিম্পংয়ের কিন্তু সার্ভিস ভেহিকেল যায়, যেখানে মাত্র পার হেড 350 টাকা করে। আপনারা যদি প্রি বুক করে রাখেন তাহলে কোলাখাম থেকে অ্যাটলিস্ট কালিম্পং পৌঁছে যেতে পারবেন।
আজকে আমরা কোলাখাম ছেড়ে ইচ্ছে আছে দার্জিলিংয়ের দিকে যাওয়ার, কিন্তু এখানে গাড়ির ভাড়া এত বেশি, রিজার্ভডে কোনো সাইট সিইং না করেই যদি ছাড়ে তাহলে 5,500 টাকা চাইছে। তো এখানে আরেকজন বোর্ডার ছিলেন, তো তার সঙ্গে আমরা কিছুটা এগিয়ে যাব, দেখি কতটা যাওয়া যায়, এবং বাকি যেটুকু রাউট সেটুকু আমরা হয়তো রিজার্ভ নেব, বা যদি কালিম্পং অব্দি শেয়ার পেয়ে যাই। থাকার অভিজ্ঞতা খুবই ভালো হলো, এবং আজকে সকালে কাঞ্চনজঙ্ঘাও দেখা দিলেন, তো আমাদের ট্রিপ মোটামুটি সাকসেসফুল। আপনাদের আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, যেটা আমার মতো যারা অফবিট নর্থ বেঙ্গল বা সিকিমের জায়গাগুলোয় ঘুরতে যান তাদের ভবিষ্যতের দিনে কাজে দিতে পারে। আপনারা যখন এই হোমস্টেতে থাকবেন বা কোনো হোটেলে থাকবেন, সেখানে যদি অন্য কোনো বোর্ডারের সঙ্গে পরিচিতি করার বা গল্প আড্ডি করার সুযোগ থাকে সেটা করে নেবেন। তাতে একটা তো এটা হবে যে আপনাদের বিকেলের পরে সময়টা ভালো কাটবে, কারণ দার্জিলিং বা গ্যাংটকের মতো এই অফবিট নর্থ বেঙ্গল বা সিকিম ডেস্টিনেশনগুলোয় বিকেলের পরে কিন্তু বিশেষ কিছু করার নেই, এবং স্পেশালি যদি আপনারা একটা কাপল হন তাহলে আরোই বোরিং লাগতে পারে, কারণ 1200 টাকা দিয়ে 1 কেজি বারবিকিউ করা কিংবা মদ্যপানের যদি অভ্যেস না থাকে তাহলে কিন্তু বিকেল 6টা বেজে যাওয়ার পরে এই অফবিট গ্রামগুলো কিন্তু সত্যিই খুব বোরিং জায়গা হয়ে ওঠে। তবে আপনারা যদি অন্য কোনো বোর্ডারের সঙ্গে বন্ধুত্ব রাখেন, যেরকম আমাদের এই ক্ষেত্রে হয়েছিল, ওনারা যেহেতু এনজেপি যাচ্ছিলেন তাই ওনাদের গাড়ি করেই কিন্তু আমরা বেশ খানিকটা এগিয়ে আসতে পেরেছিলাম, এবং সেখান থেকেই আর একটা রিজার্ভ ভেহিকেল নিয়েছিলাম। এতে আমাদেরও সুবিধে হলো এবং ওনাদেরও কিন্তু কস্ট অনেকটা কমে এলো। তাই এটা আমার একটা সাজেশন থাকবে যে আপনারা পাহাড়ে ঘুরতে গেলে লোকজনের সঙ্গে কথা বলুন এবং চেষ্টা করুন তাদের সঙ্গে অনেকটা একসঙ্গে শেয়ার করে ট্রাভেল করার। আমাদের এবার দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু। তো আমাদের খুব সুবিধা হলো ওই বয়স্ক দম্পতির সঙ্গে এসে, ওনারা যেহেতু এনজেপি যাচ্ছিলেন তাই ওনাদের সঙ্গে আমরা কিছুটা এগিয়ে এলাম, আর ধরুন এই ডামডিমের কাছ থেকে আমরা আবার এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। তো আমাদের এখান থেকে ওই গাড়ি ভাড়া পড়লো 3,000 টাকা মতো, দার্জিলিংয়ের হোটেল অবধি ড্রপ করে দেবেন। এনজেপি থেকে আপনারা এখন যারা দার্জিলিং যাচ্ছেন মোটামুটি কিন্তু গাড়ি ভাড়া পড়বে ওই 2800 থেকে 3,000 টাকার মধ্যে ছোটো গাড়িতে, এবং বড় গাড়ি হচ্ছে 4,000 টাকার মতো, 4,500 টাকা ডিপেন্ড করছে। এটাই কিন্তু এখন রেট চলছে, আমি সেদিনকে আসার সময়তেও দেখছিলাম। আর দার্জিলিং তো আমি বহুবার গেছি, চেনা জায়গা, তবে আমার সবসময় যেরকম বলি আমার অন্যতম প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি। তো চলুন যাওয়া যাক, কী রাস্তায় অভিজ্ঞতা হচ্ছে। আর এখন কিন্তু ঘুম থেকে দার্জিলিংয়ের ওখানে প্রচণ্ড ট্রাফিক হয়, তাই ওই একটা অ্যাডিশনাল সময় লেগে যায়, মানে ওখানে ঘন্টার পর ঘন্টা অনেক সময় মানুষ ট্রাফিক জ্যামে আটকে থাকে। আমাদের ম্যালের কাছেই কোথাও হোটেল নেওয়ার ইচ্ছে আছে। আমাদের এবার সমতল থেকে দার্জিলিংয়ে ওঠার রুটটা কিন্তু ছিল সম্পূর্ণই আলাদা। অন্যবার আমরা যখন এনজেপি হয়ে উঠি তখন সুকনা হয়ে কার্শিয়াং হয়ে ওই যে রাস্তা সেটাই সচরাচর আমরা নিয়ে থাকি। তবে এবার কিন্তু আমরা যাচ্ছিলাম ডামডিম থেকে তিস্তা নদীকে পাশে রেখে সেবকের করোনেশন ব্রিজ ক্রস করে রামবি বাজার থেকে মংপু হয়ে দার্জিলিং। প্রায় পৌঁছে গেছি করোনেশন ব্রিজের কাছে, নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। তবে এই ড্রাইভার দাদাও তাই বলছিলেন যে এখন এত জায়গায় বাঁধ দেওয়ার দরুন এখানে জলের সেভাবে চোখেই পড়ছে না আর কি, প্রায় শুকনো মতো হয়ে গেছে। আর এই যে রাস্তা সাধারণত এটা আমরা নিয়ে থাকি যখন গ্যাংটকের দিকে যাই, তবে আমরা যেহেতু এবার একটু অন্যভাবে উঠছি দার্জিলিংয়ে, তাই আমাদের করোনেশন ব্রিজ ক্রস করতে হবে। খুব সুন্দর লাগে করোনেশন ব্রিজে, এখন বোধহয় দাঁড়াতে দেয় না, না গো করোনেশন ব্রিজে দাঁড়াতেও, হ্যাঁ দাঁড়ানো যায়, সেকেন্ডের মধ্যে ধরে না সেই আর, কিন্তু খুব সুন্দর ভিউ থাকে এখান থেকে তিস্তা। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মংপুতে। আমাদের যে রাস্তাটা দিয়ে উঠছিলাম আর কি সেবকের করোনেশন ব্রিজ ক্রস করে, তার একটা দিকে রাস্তাটা চলে যায় গ্যাংটকের দিকে, এবং আরেকটা দিকের যে রাস্তা সেটা কিন্তু আমাদের
নিয়ে চলে এসছে এই মংপু, এবং এখান থেকেই ধীরে ধীরে আমরা দার্জিলিংয়ের দিকে এগোবো। তো আমি এর আগে যখন শিটং এসছিলাম তখনও কিন্তু আমার মানে এই মংপুর, যেটা এখানে একটা রবীন্দ্র ভবন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত, তো সেটা দেখা হয়নি। চলুন একবার দেখে আসি। কি সুন্দর ট্রি হাউসটা দেখুন। এটা আমরা আগেরবার যখন শিটংয়ে এসেছিলাম তখন প্রবাবলি তৈরি হচ্ছিল, এখন কিন্তু গোটা রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে রবীন্দ্র ভবনের এন্ট্রি। কি সুন্দর পরিবেশটা দেখুন। এখানেও কিন্তু টিকিট লাগলো এন্ট্রিতে 25 টাকা করে। আর এখানে রিনি সম্ভবত গাইড, আর সামনে বোঝাচ্ছেন দেখুন একটা গ্রুপকে। এই বাড়িটার ভিতরটা অ্যালাউড কিনা জানি না এন্ট্রি। লেটস গো এন্ড সি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু এই মংপু ভিলেজের কানেকশন সেই লেট 1930s-এ। রিনাউন্ড স্কলার এবং ফিলোসফার সুরেন্দ্রনাথ দাশগুপ্তর মেয়ে মৈত্রেয়ী দেবী কিন্তু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্যা, এবং ওনার হাজব্যান্ড ডক্টর মনমোহন সেন কিন্তু ছিলেন একজন কুইনোলজিস্ট, যিনি এখানের গভর্নমেন্ট সিঙ্কোনা প্ল্যান্টেশনে কাজ করতেন। এবং সেই সিঙ্কোনা প্ল্যান্টেশনেরই যে বাংলো, যেটি আজকে এই রূপে আপনারা দেখছেন, সেখানেই শোনা যায় কবিগুরু এসছিলেন 4 বার মতো 1938 থেকে 1940-এর মধ্যে। পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, পাহাড়ে যেন এক অদ্ভুত সৌন্দর্য। আর আমরা এখন জোরবাংলো থেকেই 12 কিলোমিটার মতো দূরে আছি। জোরবাংলো থেকে দার্জিলিং যেতে নেবে আরও ধরুন আধ ঘন্টা, কারণ ওই রুটটাতেই অ্যাকচুয়ালি ট্রাফিকটা হয়। ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছেন, এবং এই ড্রাইভার দাদাও খুব ভালো মানুষ একজন। ওনার নাম্বার নিচে দিয়ে রাখছি। ওনার বাড়ি যদিও ডামডিমে, তবে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। স্পেশালি আপনারা যারা লাভা, ঋষভ, কোলাখামের এই রুটগুলোয় আসছেন, তাহলে কিন্তু ওনার সঙ্গে খুব সুবিধা হবে ঘুরতে। ওনার নাম্বার নিচে দেয়া থাকলে ওনার সঙ্গে ফোন করে কথা বলে নেবেন। আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন, অনেকেই হয়তো ভাবছেন যে আমি যদি কোলাখাম থেকে দার্জিলিং যেতাম, তাহলে আমার এত ঘুরপথে যাওয়ার কারণটা কি। আমার মনে হয় এই প্রশ্নটা একটা ন্যাচারালি আসার কথা। কারণ কোলাখাম থেকে যেটা শর্টেস্ট রুট, সেটা হচ্ছে আপনি কোলাখাম থেকে লাভায় আসবেন, ওখান থেকে কালিম্পং হয়ে দার্জিলিং। কিন্তু সমস্যা হচ্ছে ঋষভ বলুন বা কোলাখাম বলুন, ওখানে যে গাড়ির সিন্ডিকেট, তাদের যে রেট, সেইটাই আপনাকে মেনে নিতে হবে। আপনার কিন্তু ওখানে এমন নয় যে গাড়ির স্ট্যান্ড আছে বা একটু দরদাম করে একটু কমে কিছু পেতে পারেন। তো সেটা একটা কিন্তু খুব মুশকিলের জায়গা। তো তার দরুনই কিছুটা বাধ্য হয়েছি টাকা বাঁচানোর জন্য, কারণ আমার থেকে বলা হয়েছিল যে কোলাখাম থেকে দার্জিলিংয়ের যে আমাদের হোটেল ড্রপ, সেটা উইদাউট সাইট সিইংই 5,500 টাকা। আর এরপর যদি আমরা সাইট সিইং করতাম তাহলে হয়তো আরও 1,500 থেকে 2,000 টাকা বাড়তি পড়তো। তো সেটা আমার একদমই জাস্টিফাইড মনে হয়নি। তাই আপনাদেরও একটাই বলে রাখবো আর কি। দেখুন, কথা বলতে বলতে আমরা 3rd মাইলের রাস্তায় এসে পড়েছি। এখান থেকে হ্যাঁ কারেক্ট। আর আমরা এখান থেকে সোজা গেলেই কিন্তু জোরবাংলোর দিকে কানেক্ট হয়ে যাব, যেখান থেকে আবারও দার্জিলিং যাওয়া। তো যেটা বলছিলাম, আপনারা যারা এরকম অফবিট লোকেশনে আসছেন, তারা মাথায় রাখবেন যে সবসময় যদি পেয়ার আপ করে ঘুরতে পারেন, আইদার আপনি যখন কলকাতা থেকেই আসছেন তখন বন্ধু বান্ধব পরিবার নিয়ে যদি আসেন, তাহলে গাড়ির ভাড়াটা স্প্লিট আপ হবে প্রপারলি। আর সেটা যদি একান্ত না হয়, আমাদের মধ্যে যারা কাপলস আসছেন, হোমস্টেতে কথা বলে রাখবেন যে পরের দিন আপনি যে দিকে যাচ্ছেন, ধরুন আপনার কোথাও থেকে এনজেপি যাওয়ার আছে কি কালিম্পং যাওয়ার আছে, সেই দিকে রুটে যদি কাউকে পেয়ে যান, যদি এবং তিনি রাজি থাকে আপনাদের সঙ্গে পেয়ার আপ করে ঘুরতে, সেটা কিন্তু অনেক কস্ট এফেক্টিভ হবে। আজকেও যেরকম যে বয়স্ক দম্পতির সঙ্গে আমরা এলাম, ওনারা কিন্তু এনজেপি যাচ্ছিলেন, তো ওনাদেরই ওই গাড়িতেই আমরা কোলাখাম থেকে ডামডিম অব্দি নেমে এলাম, এবং তারপর এই দাদার সঙ্গে আলাপ এবং ওনার সঙ্গে আমাদের বাকি পথটা চলা। তো এই একটা জিনিস আপনারা করতে পারেন, কারণ এখন সত্যি কথা বলতে উত্তরবঙ্গে আপনাদের হোটেল বলুন, খাবার খরচের থেকেও কিন্তু 10 গুণ বেশি খরচ হচ্ছে গাড়ি ভাড়া। এবং সবসময় আপনাদের এটাই সাজেশন থাকবে যে রুটগুলো শেয়ারে যাওয়া যাচ্ছে,
ধরুন গ্যাংটকের মতো রুট, কার্শিয়াংয়ের মতো রুট কি দার্জিলিংয়ের মতো রুট সেখানে তো পেলেনি, কিন্তু এর বাদে যদি কোথাও যেতে হয় তাহলে সবসময় ভালো হচ্ছে একটা বড় দল আসা, তাহলে কিন্তু একার ওপর সাইট সিইং বলুন বা গাড়ি ভাড়ার যে প্রেশারটা সেটা অনেকটাই কম থাকবে। আর একটা প্রশ্ন আপনারা অনেকে করেন আমাকে, সেটার একটু উত্তর দিই। সেটা হচ্ছে যে এখন ধরুন কীরকম তাপমাত্রা দার্জিলিংয়ে। তো এখন কিন্তু রাত্রির দিকে 9 থেকে 10 ডিগ্রি হচ্ছে, এখন ধরুন মে মাসের শুরুতে, এখন তো আক্ষরিক অর্থে গরমের মাস, কিন্তু তাতেও কিন্তু দার্জিলিং নিজের স্বরূপেই আছে। কখনো কখনো আরও টেম্পারেচার কমছে যদি বৃষ্টি হয়। এখানের ওয়েদারটা প্রেডিক্ট করা খুব মুশকিলের, এবং অনেকে আমাকে দেখি কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে গরমের পোশাক সাথে কি রাখা উচিত। প্রথমেই বলবো, যদি বাচ্চাদের সঙ্গে নিয়ে আসেন তাহলে যতটা কেয়ারফুলি আসা সম্ভব ততটাই আসবেন, যতটা উলেন্স ক্যারি করা যায় খুবই ভালো। টুপি হোক, গ্লাভস হোক, গলার কিছু নেক ওয়ার্মার হোক, মাফলার হোক, এবং ভালো মোটা উলের সোয়েটার কি ফ্লাফি কোনো জ্যাকেট। বড়দের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলবো যে থার্মালস ক্যারি করবেনই। থার্মালসটা খুব কাজে দেয়, দার্জিলিংয়ের যেরকম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, থার্মালসটা খুব কাজে দেয়। এবং এর বাইরে আপনারা কিন্তু সঙ্গে রাখতে পারেন ওরকমই একটা মিডিয়াম ফ্লাফি জ্যাকেট এবং কিছু সোয়েট শার্টস, এতেই কিন্তু এনাফ। টুপি অবশ্যই আমি যেরকম টুপি পরেছি এরকম একটা রাখলে ভালো হয়, কারণ কানে ভীষণ ঠান্ডা ঢোকে। গ্লাভস বা মাফলারটা শুধু হয়তো রাত্রির দিকে বা খুব ভোরেই লাগতে পারে, বা আপনারা যদি টাইগার হিলস যান সেখানে লাগবে, তবে ডেলি কিন্তু সেরকম একটা প্রয়োজনীয়তা হওয়ার কথা না। এবং আপনাদের আমি ওখানে গিয়ে আরেকটা জিনিসও দেখাবো, সেটা হচ্ছে যে হোটেলের কোন লোকেশনে নিলে ভালো। আমার যদিও দার্জিলিং নিয়ে বহু ট্রাভেল গাইড আছে এর আগে, আমি দেখিয়েওছি কোথায় থাকলে ভালো হয়। তবে আজকে দেখি আমরা কোনো কিন্তু হোটেল বুক করে যাচ্ছি না, তো যেটা ভালো রেট পাবো বা যেখানে লোকেশন ফিজিবল মনে হবে সেখানেই কিন্তু উইল পুট আপ ফর দ্য নাইট। তো লেটস সি হাউ থিংস ফেয়ার আপ। আমরা প্রায় চলে এসেছি, আশা করি আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু উইল রিচ দ্য কুইন অফ হিলস, দার্জিলিং। আমাদের গাড়ি ঠিক যেই জোর বাংলোতে এসে পৌঁছলো এবং প্রথম দেখা পেলাম টয় ট্রেন ট্র্যাকের, মনের যত দুঃখ, গ্লানি, কষ্ট ছিল সবটাই যেন দূর হয়ে গেল। সত্যি কথা বলতেই যে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে সেই রুটের যে অভিজ্ঞতা সেটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমার কাছে দার্জিলিংয়ের ভালোবাসাটা এবং এখানে পৌঁছানোর যে আবেগটা সেটা একদম অন্যরকম। আমি জানি না কেন, আমি এর আগেও বহুবার বলেছি আমি থাইল্যান্ড যেতে পারি, আমি ভবিষ্যতে কখনো মালদ্বীপস যেতে পারি, কিন্তু দার্জিলিংয়ে যে এই পৌঁছানোর আনন্দ বা এই দুটো দিন কর্মব্যস্ত জীবন থেকে যে বার করে দার্জিলিংয়ে কাটানোর যে একটা ছোট্ট বাচ্চার মতো অনাবিল আনন্দ আমি উপভোগ করি, সেটা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানের আঁকাবাঁকা পাহাড়ি পথ, টয় ট্রেনের ট্র্যাক, ছোট্ট ছোট্ট ধাবায় মোমো বা চাউমিন খাওয়ার যা আনন্দ, তা আমার একটা গোটা থাইল্যান্ড ট্রিপের আনন্দের থেকেও অনেক বেশি। এবং আমি এর আগে যতবার দার্জিলিং এসেছি তার মধ্যে প্রায় দুবারই কিন্তু আমার একা আসা দার্জিলিংয়ে, এবং সেই সময় আমি দার্জিলিংকে যেভাবে চিনেছি বা বুঝেছি তার জন্যই হয়তো এই শহরটাকে এত ভালো লাগে। আমার মতো অনেক সাধারণ মধ্যবিত্ত বাঙালিরই হয়তো মা বাবার হাত ধরে জীবনের প্রথম ঘুরতে আসার জায়গা কিন্তু এই শৈল শহর দার্জিলিংয়েই। আর এখানে বারবার ফিরে আসার আনন্দ তাই হয়তো অন্যরকম। প্রথমবার পাহাড়ের বাঁক দিয়ে তিনি যখন দেখা দেন, সেই যে আনন্দ তা মনে হয় আপনারাও কিছুটা অনুভব করতে পারছেন। আমি যতবারই এই দার্জিলিংয়ে আসি না কেন, এই শহর কিন্তু আমার কাছে কখনোই বিতৃষ্ণা বা কোনো বোরডামের কারণ হয়ে ওঠে না। আর আরেকটা জিনিস আমি এখন নোটিস করি যে অনেকেই বলেন দার্জিলিং ঘিঞ্জি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তা হয়তো কিছুটা সত্যি, কিন্তু আমার মতো মানুষ যারা দার্জিলিংয়ের প্রতি একটা অবসেশন আছে, তাদের কিন্তু এই শহর যতটাই বদলে যাক না কেন, এই শহরের প্রতি ভালোবাসা একই থেকে যাবে। কখনোই যদি আমাকে বলেন যে দুটো দিন হাতে ছুটি আছে, চল কোথায় যেতে পারি, প্রথম যে নামটা মাথায় আসে সেটা দার্জিলিংই। এবং এখানে আসার যে ভালো লাগা, সেটাই হয়তো কিছুটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই দেখুন, কথা বলতে বলতেই পৌঁছে গেছি দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনের একদম পাশেই। এখান থেকে কিন্তু এখন দিনে অনেকগুলো জয় রাইড শুরু হয়েছে, যা আপনাদের ঘুরিয়ে আবার নিয়ে চলে আসবে দার্জিলিংয়ে এই টয় ট্রেন স্টেশনেই। এই টয় ট্রেন স্টেশনের আশপাশেই কিন্তু অনেক বাজেট হোটেলস আছে।
যারা একটু কম বাজেট নিয়ে এখানে ঘুরতে আসছেন তারা ম্যালের এরিয়াটাকে অ্যাভয়েড করে যদি টয় ট্রেন স্টেশনের আশপাশে থাকেন তাহলে দেখবেন অনেকটা সস্তায় ঘোরা হয়ে যাচ্ছে। দার্জিলিং এখন হোটেল হান্টিং করছি। তো আমি আগের বার যেখানটা এসেছিলাম ইউজুয়ালি সেটা এই দিকটা, লুনার আর ডেকেলিং। এই দিকে পরপর কিছু ভালো হোটেলস আছে, একটু কম্প্যারেটিভলি বাজেট প্রপার্টি, যেরকম দেখুন ফেয়ারমন্ট আর ভাইসরয়। আর আমি এখন আছি হচ্ছে মাস্কাটেল স্প্রিং বার্ন বলে। তো এখানে ওই 2800-3000 টাকার মধ্যে ঘর পাওয়া যায় আর কি। এবং আমি এটা কোনো গ্যারান্টি দিতে পারছি না, সিজনে বেড়েও যেতে পারে, বাট এখন কিন্তু এই রেটে এখানে মানে ঘর আছে যেগুলো কাঞ্চনজঙ্ঘা ফেসিং। তৃষা গেছে ভাইসরয়তে দেখতে, যে রুম যদি ভালো লাগে তো যেটা বেটার লাগবে সেটাই থাকবো। আর এর নিচটা দেখুন সাবওয়ে আছে। এই সামনে যদি সোজা বরাবর এগিয়ে যান এই দিকটায় গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে যেটা শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আর কি, শিলিগুড়ি। আর এখানে প্রচুর গাড়ি ঘোড়ার মানে এখানে আছে, কোনো অসুবিধাই নেই। এবং এখান থেকে সোজা যদি হেঁটে যান দার্জিলিং মল আপনার নেবে হচ্ছে ধরুন এই মিনিট 2 হাঁটা। তবে এবার পালা হচ্ছে আমার আজকের এই ভিডিওকে শেষ করার। দার্জিলিংয়ের মধ্যে ঘোরাঘুরি, থাকা এবং আরও নানান গল্প নিয়ে হাজির হচ্ছি পরের পর্বটিতে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখলেন বা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল নিচে দেয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেই আজকের ভিডিওটা শেষ করার। ভালো থাকবেন, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার।